এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি সাইফ রাতুল, লিখছি মুন্সিগঞ্জ থেকে। 1 মাস আগে আমার এক আত্মীয়ের কাছ থেকে শোনা একটা ঘটনা আজকে শেয়ার করতে যাচ্ছি। আত্মীয় গত মাসে আমাদের এখানে বেড়াতে এসেছিলেন এবং তখন তিনি আমার দাদার সঙ্গে ঘটা এই ঘটনাটি বলেন। বলে রাখা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকায় অনেক বিখ্যাত একটা ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বেশ অনেক বছর আগের কথা। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মধ্যবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসল মাঠে পাখিদের ভীষণ উপদ্রব হলো। এক পর্যায়ে তিনি বিরক্ত হন এবং সিদ্ধান্ত নিলেন যে মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দেবেন। যেমন ভাবা ঠিক তেমনটাই কাজ করে ফেললেন। তিনি একটা ঘর থেকে পুরনো একটা শার্ট, লুঙ্গি এবং আরো কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে নিয়ে বসিয়ে দিলেন। ভালো ফলও পেলেন এটা করে, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াটা তার জন্য একসময় বিশাল ভয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ তিনি কৃষক ছিলেন এবং তার ফসলের ক্ষেতে যেটা হয় যে ফসলের মাঠগুলোতে পাখিরা এসে সব ফসল খেয়ে ফেলে অনেক ক্ষেত্রে। তো এজন্য কাকতাড়ুয়া দাঁড় করানো হয় যাতে কোনো পাখি এসে ফসল না খায়। তারা মনে করে যে এখানে কেউ একজন আছে দেখাশোনা করার জন্য। তিনি বাড়ির থেকে কিছু পুরনো জামা কাপড় নিয়ে একটা কাকতাড়ুয়া বানালেন। পরদিন সেটা মাঠে বসিয়ে দিলেন। ভালো ফল পেলেন। প্রথম 7 দিন সবকিছু একেবারে স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8ম দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মাঠের সেচ এবং নালা কাটা অনেক কাজ ছিল, তাই তিনি আগে ভাগে কাজে নেমে পড়তে চেয়েছিলেন। তিনি এরকম জলদি বেরিয়ে পড়লেন এই কারণেই গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে একটা সময় তিনি মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং সে চাঁদের আলো মাঠে একেবারে চকচকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একটা কোনায় চোখ পড়তেই তিনি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন যে বেশ দূরে তার মাঠের প্রায় একেবারে শেষ দিকে, অর্থাৎ শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোর ভেবে তিনি তার রাস্তার ঢাল বেয়ে তাড়াতাড়ি করে নামলেন এবং কিছুটা সামনে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করলেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন যে ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরে গোল করে দৌড়াচ্ছে। এবার লোকটা বেশ লম্বা। তখন তিনি আরো একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করলেন। আর একটু কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যেটা তিনি একেবারেই ভাবতে পারেননি। তিনি দেখলেন এটা কোনো মানুষ নয়, এটা সেই কাকতাড়ুয়া। তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া, সেটা একরকম বাতাসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকতে সাহস পেলেন না। দ্রুত পেছন দিকে হাঁটা শুরু করলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে চোখ পড়লেও তিনি দেখলেন যে ওখানে কাকতাড়ুয়া নেই। ভয় এবার আরো বেশি পরিমাণে কাঁপতে লাগলেন উনি। তিনি একরকম দৌড়াতে শুরু করলেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে যাওয়ায় ফিরে এলাম। সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়ার জায়গাটিকে ঠিকঠাক জায়গা আবিষ্কার করলেন। অর্থাৎ কাকতাড়ুয়াটাকে আবার ওই একই জায়গায় তিনি পেলেন। ওই রাতের ঘটনা তিনি আর তার বন্ধুদের কাছে শেয়ার করলো। সবাই শুনে বন্ধুগণ বলল যে তোর চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে এমনটা মাঠে উঠে আসার উচিত হয়নি। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবু ওনার মনে কোথাও একটা গন্ডগোল রয়ে গেল। পরের 2 দিনের স্বাভাবিকভাবে তিনি মাঠে গেলেন এবং তার অদ্ভুত কিছু আর চোখে পড়ল না। তাছাড়া ভোরের সময়টা আশেপাশের প্রায় মাঠের সব দিকে লোক চলে আসে, তাই অদ্ভুত কিছুর অভিজ্ঞতা সম্ভাবনা এমনি কম।
এদিকে 2 দিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে ভুল দেখে থাকেন, তবু সেটা তিনি দেখেছেন যেভাবেই হোক, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও ওরকম রাতেই মাঠে যাবেন। এবং এই গন্ডগোল নিয়ে তিনি আর থাকতে পারছেন না। দিনে দুপুরে এখন কাকতাড়ুয়ার দিকে তাকালে তার কেমন যেন লাগে। পরের দিন রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন। তিনি ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন যে ফজরের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যেন আমাকে ডেকে দেওয়া হয়। ওই রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায়। তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন। একটা হারিকেন আর তার যন্ত্রের ব্যাগটা নিয়ে তিনি মাঠে পৌঁছালেন। সেদিনও আকাশে চাঁদ ছিল, ওই চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার পুরো মাঠটা দেখা যাচ্ছে। তিনি চোখ বুলিয়ে নিলেন, সবকিছু স্বাভাবিক। তার কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত, ফজরের আর কতটা সময় বাকি সেটা জানা নেই। তিনি এক মনে কাজ করে চলেছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়। কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পেছন দিক থেকে আসছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবে কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই খুঁজে পেলেন না। তিনি মনে করলেন যে মনের ভুল শুনেছেন, অথবা ইঁদুরের আওয়াজ হবে। ফসলের মাঠে কিন্তু ইঁদুর থাকে প্রচুর পরিমাণে। তিনি আবার কাজে মনোযোগ দিলেন। ঠিক তখনই আবার সেই শব্দটা, যেন কিছু একটা নড়ে উঠল। ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকেই তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে। বাতাসে ঘুরেছে এমনটা তিনি ভাবলেন, এবং নিজেকে তিনি খুব ভালো করেই জানতেন যে এই হালকা বাতাসে হঠাৎ কাকতাড়ুয়া ঘুরে যাওয়ার কথা নেই, কারণ সেটা তিনি খুব শক্ত করে বেঁধে রেখেছেন। তবু এই শান্ত নাটক আঁকড়ে ধরে তিনি সময়টা পার করতে চাচ্ছিলেন। অর্থাৎ তিনি খারাপ কোনো কিছু ভাবতে চাচ্ছিলেন না। সামনে ঘুরে আবারও তিনি তার কাজের দিকে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, তার আর মাঠের দিকে মন ভালো লাগছে না। তিনি ভাবছেন যে তিনি বাসায় চলে যাবেন, কারণ তিনি কোনো একটা অস্বস্তি বোধ করছিলেন। ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে আসলে। সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে। যখন শব্দটা চলছিল তখন তিনি সামনের দিকে, অর্থাৎ ঠক ঠক করে একটা শব্দ চলছিল, তখন তিনি সামনের দিকে মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করেছে, যেন সেটা কাছে আসছে এবং ওর বুকের ভেতরে কেমন যেন একটা কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই ভুল দেখছি, কিন্তু না। তিনি তার পেছনে কারোর দাঁড়ানোর একটা অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে ফিরলেন আর দেখলেন তার পেছনে নিজ হাতে বানানো কাকতাড়ুয়াটা। ভয়ে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলল তাকে। মনে হতে লাগলো এই বুঝি কলজাটা গলা দিয়ে বের হয়ে আসবে। কোনো রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলেন। দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়েছিলেন তা ওনার খেয়াল নেই। শুধু খেয়াল ছিল যে জ্ঞান হারানোর আগে ফজরের আজানের মতো ধ্বনি তিনি পাচ্ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে বিছানায় দেখলেন। সবাই তাকে জানতে চাইল যে রাতে কি হয়েছিল। তিনি এটা সবাইকে বললেন। পরের দিন হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুর বললেন, এই কাকতাড়ুয়া যে বানিয়েছিলেন সে কাপড় কোথা থেকে নিয়েছিলেন? উত্তরে আলী মিয়া বলেন যে সবই আমার, কিন্তু শুধু শার্টটা আমি বন্যার পানিতে ভেসে আসা কাদাযুক্ত স্থানে পেয়েছিলাম। তখন হুজুর বললেন, হয়তোবা ওই শার্টটা কোনো একটা মৃতদেহের ছিল। এরপর থেকে হুজুর কিছু পানি পড়া দিলেন এবং একটা তাবিজ রাখতে বললেন। ধানের ক্ষেতেও একটা তাবিজ রাখতে বললেন। এরপর থেকে আর তার সাথে এমন কোনো সমস্যা হয়নি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাতুল মুন্সিগঞ্জ থেকে। গুড নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি বাস্তব এবং স্বপ্নের সংমিশ্রণে ঘটা, যা আমি, আমার চাচাতো ভাই মোতালেব এবং আমার চাচা আনিস, আমাদের 3 জনের সাথে ঘটা। সময়টা 2005 সাল।
তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। ইংলিশ পরীক্ষার আগের দিন রাত 10টায় ইংলিশ বই রিভিশন দিয়ে আমি ঘুমাতে প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার চাচা এবং চাচাতো ভাই আমাদের রুমে আসে। আমাকে একটা খারাপ কাজ হাসিলের জন্য তাদের সাথে যেতে বলে। খারাপ ভালো তখন খুব একটা বুঝতাম না, তো আমিও রাজি হয়ে যাই। আমরা তিনজন প্রায় সমবয়সী, 17-18 বছরের যুবক। রাত তখন 10:30 বাজে, একেবারে ঘুটঘুটে অন্ধকার। তিনজনের সাথে একটা ম্যাচ লাইট নিয়ে আমরা রওনা দিলাম। আমাদের গন্তব্যস্থান আমাদের বাড়ি থেকে প্রায় আমাদের 1 মাইল দূরে অবস্থান করছে। যাত্রাপথে আমাদেরকে যেতে হবে খোলা মাঠ, আঁকাবাঁকা রাস্তা, আবার কখনো আছে জঙ্গল, আবার কখনো আছে পুরাতন কবরস্থান। তখন আমাদের মনে কেন যেন একটু ভয় কাজ করেনি। এখন সে রাস্তার কথা মনে পড়লেও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমরা তিনজন গল্প করছিলাম এবং একটা বেরি টানতে টানতে আমরা সেই বিস্তীর্ণ খোলা মাঠ ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ছিচি পোকার ডাক, পূর্ণ গভীর জঙ্গল, ইটের বেড়াতে আনি স্তব্ধ কবরস্থান। আমরা গন্তব্যস্থানে পৌঁছালাম। গন্তব্যস্থানটা ছিল একটা গভীর জঙ্গল। আমি আমার চাচাতো ভাইকে জঙ্গলের ভেতর দাঁড় করিয়ে রেখে আমরা যে কাজ করতে আসলাম সেই কাজ করার জন্য তিনি করতে গেলেন, আর আমরা ঘন জঙ্গলে অপেক্ষা করতে লাগলাম। এই জায়গাটা যে কতটুকু ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। ওই সময় কেন জানি আমরা দুইজন একটু ভয় পাইনি। নির্ভয় বলতে গেলে ভয় বলতে যে কিছু আছে আমাদের সেটা মনেই নেই। যাই হোক, প্রায় 1 ঘন্টা পর চাচা ফেরত আসলেন, বললেন যে কাজটা হবে না, যার ফলে আমরা ফিরে আসি। ফিরে এসে আমি ঘুমাতে যাই এবং স্বপ্নে দেখি আমরা ওই খারাপ কাজটা করে ফেলেছি, যার ফলে আমাদের তিনজনকে সাপে কাটে এবং আমরা মারা যাই। আমরা যে জঙ্গলে গিয়েছিলাম সেই স্থানে একটা পুরনো কবরস্থান, যা আমরা রাতের অন্ধকারে দেখতে পাইনি। আমাদের তিনজনের 3টা লাশ কবরস্থানের উপরে পড়ে আছে এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তা আমাদের লাশের পাশেই পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে মারা যাওয়ার মতো যন্ত্রণা অনুভব করছিলাম আমি। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং লাশগুলো জঙ্গলের কবরস্থান হতে রাস্তার পাশে একটা বড় কবরস্থানের পাশে পড়ে রইল। সকালে লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে এই খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে। কেউ আমাদের কাছে আসছে না, এমনকি আমাদের বাবা মা কেউ আসছে না। আমাদের মৃত্যুর পর পাপী মানুষ যেমন মৃত্যুর যন্ত্রণা পায়, আমরা তার চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করছিলাম। আমরা আল্লাহর কাছে ক্ষমা করুণা ভিক্ষা করছিলাম। আমাদের কান্না চিৎকারে সবাই বিরক্ত হয়ে পড়ছিল। এমনকি আমরা স্বপ্নে দেখছিলাম, আমি স্বপ্নে দেখছিলাম, আমারও বিরক্ত লাগছে। আমরা তিনজন মনে প্রাণে চাচ্ছি যে যেভাবেই পারুক আমাদের যেন কেউ মাটি চাপা দিয়ে দেয়, যেন আমাদের তাতেই শান্তি। অনেক মানুষ আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে, কেউ আমাদের সাহায্য করছে না। 1 কিলোমিটার দূরে মা বাবা কান্নাকাটি দেখতে পাচ্ছি, তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে আছে, কিন্তু এদিকে আসছে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের কেউ কবর দিচ্ছে না। আমাদের কাছে মনে হলো আমাদের কবর দিলে আমাদের সবাই এই আযাব হতে মুক্তি পাব। এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম। আস্তে আস্তে আমাদের উপরে চলমান আযাব আরো বাড়তে লাগলো। আস্তে আস্তে আমাদের শরীরে পোকা জন্ম দিতে লাগলো। কোদাল দিয়ে মাটি কাটলে যেমন মাটির আঘাত লাগে, ঠিক তেমনি আমাদের শরীরে আঘাত লাগে। আমাদের চামড়া শুকিয়ে আসে, শরীরটা একেবারে কঙ্কাল হয়ে গেল, কিন্তু আত্মাটা দেহ থেকে যাচ্ছে না। এইভাবে আমরা বছরের পর বছর কবরের আযাব সহ্য করতে লাগলাম। হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে 4 জন অপরিচিত লোক আমাদের দিকে আসছে। তাদের সবার পরনে একই রকমের পাঞ্জাবি এবং পাগড়ি পরা।
তারা আমাদের কাছে আসছিল, জানাজা পড়ালো আমাদেরকে, যার যার কবরে আলাদাভাবে কবর দিল। ঠিক এমন সময় আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে আমি আমার বাড়ির উঠোনের এক কোনায় পড়ে আছি। আমি সাথে সাথে সেখান থেকে উঠে দৌড়তে লাগলাম। দেখলাম আমার চাচাতো ভাই, সেও আমার দিকে একইভাবে দৌড়ে আসছে। আমি তাকে বললাম যে আমি এখানে কেন? সে বলল আমরা তো তোকে খুঁজছি। আর আমিও একটু আগেই ঘুম থেকে উঠলাম। আমি বললাম যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে বলল আমিও একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা বললাম, তারপর সে বলল যে কসম, আমিও এই একই স্বপ্ন দেখেছি। কিন্তু আমার চাচা ওই স্বপ্ন দেখেননি। 13 বছর আগে ওই স্বপ্নের কথা মনে হলে এখনো আমার অনেক ভয় লাগে। আমি জানি না যে কেন এমনটা দেখেছিলাম আর কিভাবেই আমি বিছানা থেকে আমাদের উঠোনের কোনায় গিয়ে পড়েছিলাম। তবে আমার মনে হয় মানুষ যেমন চায় না কোনো খারাপ অশরীরই তার দিকে আসুক, ঠিক তেমনি করে ভালো অশরীররা হয়তো চায় না কোনো খারাপ মানুষ তার এলাকায় আসুক। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।